বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে অর্থনৈতিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে দশম অধ্যায়, তোমরা দেখতে পাচ্ছ দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আর পূর্ববর্তী ক্লাসে আমরা অর্থের চাহিদা এবং অর্থের যোগান নিয়ে আলোচনা করেছি এবং ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত তিনটি বিষয় নিয়ে। আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক নিয়ে, তার পরবর্তীতে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংক নিয়ে এবং ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে। কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝি? কেন্দ্রীয় ব্যাংক মূলত একটি দেশের সার্বভৌমত্ব প্রতীক। একটি দেশের যে প্রধান ব্যাংক থাকে, যে দেশের আর্থিক নীতি প্রণয়নের দায়িত্বে নিয়োজিত থাকে এবং আর্থিক নীতি প্রণয়ন করার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করে, সেই ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা আসলে সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব না, এটা অনেক বিস্তৃত একটা বিষয়। তো কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী আছে, সেই কার্যাবলী যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা বুঝতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের সর্বপ্রথম কাজ হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলন অর্থাৎ একটি দেশের কোন ধরনের নোট এবং কোন ধরনের মুদ্রা প্রচলিত হবে এবং সেটার মূল্যমান কত হবে সেটা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। স্বর্ণমান পরিচালনা অর্থাৎ একটি দেশের অভ্যন্তরস্থ স্বর্ণের মান নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা। আবারও বলছি, স্বর্ণের মান নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা বলেছি যে আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারকে আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রয়োজনীয় আর্থিক নীতি প্রণয়নও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণ, ঋণের পরিমাণ বাড়ানো হবে বা কমানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বা সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের নিয়ন্ত্রণ বিষয়টা আমরা আরও বিস্তারিত আলোচনার সামনে করব। তারপর এখানে বলে রাখছি যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঋণ নিয়ন্ত্রণের দায়িত্বটা কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক অন্য সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকের যে ব্যাংকিং কার্যাবলী রয়েছে সেই ব্যাংকিং সুবিধা প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আমাদের ভোক্তাদেরকে ব্যাংকিং সুবিধা প্রদান করে এবং কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বিশেষ ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে, অর্থাৎ অন্যান্য ব্যাংকের ব্যাংক। এবং ঋণের সর্বশেষ আশ্রয়স্থল, যখন বাণিজ্যিক ব্যাংক কারো কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হয়, বাণিজ্যিক ব্যাংক যখন প্রয়োজনে বিভিন্ন ইমার্জেন্সি কেসে ঋণ নিতে চায়, তখন তাকে ঋণ দেওয়ার জন্য সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ যদি আর কোনো প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিতে না পারে, আমরা বলতে পারি একটা বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এক্স আর একটা বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ওয়াই। এক্স বাণিজ্যিক ব্যাংক চাইলে ওয়াই বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, কিন্তু যদি ওয়াই বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে না পারে, নিষেধ করে দেয়, তাহলে এক্স ব্যাংক কী করবে? তার অর্থের চাহিদা কীভাবে পূরণ করবে? সে তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। অর্থাৎ যদি কোনো বাণিজ্যিক ব্যাংক অন্য বাণিজ্যিক ব্যাংক বা বেসরকারি ব্যাংক থেকে ঋণের সুবিধা না পায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাকে এই সুবিধা দিয়ে থাকে। এই জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বলে থাকি। এবং সরকারের অর্থনৈতিক উপদেষ্টা, আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বলেছি সরকারকে সকল ধরনের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে এবং আর্থিক নীতি প্রণয়নের জন্য প্রয়োজনীয় যে তথ্য উপাত্ত দরকার সেগুলো সরবরাহ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে করে থাকে, সরকারকে করে থাকে। বিনিময় হার নির্ধারণ, বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমরা এইভাবে বলতে পারি, আমরা জানি আমাদের দেশের কারেন্সি হচ্ছে টাকা, টাকা আর যুক্তরাষ্ট্রের কারেন্সি হচ্ছে ইউএস ডলার। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের 84 টাকা $1 সমান, রাইট? অর্থাৎ বাংলাদেশের 84 টাকা দিলে $1 পাওয়া যাবে। তাহলে এই যে হারটা, এই হারটাকে কি বলবো আমরা? এই হারটার নাম হচ্ছে বিনিময় হার। অর্থাৎ একটি দেশের কারেন্সি আরেক দেশের
কারেন্সিতে কনভার্ট করলে কত টাকা পাওয়া যেতে পারে, এই বিনিময় হারটা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এটা মূলত বিভিন্ন দেশের কারেন্সির যোগানের উপর নির্ভর করে, চাহিদার উপর নির্ভর করে, কিন্তু এই হারটা নির্ধারণের নিয়ামক দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ একটি দেশের কারেন্সি তার দেশের কারেন্সির বিনিময় কী হারে হবে, বিনিময় হারটা কতটুকু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বা সেই বিষয়টা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করতে পারে, অথবা সে নিজে একটা নিয়ম বেঁধে দিয়ে একটা ফিক্সড রেট নির্ধারণ করতে পারে। দুইটাই সমান। নিকাশ ঘর, কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। নিকাশ ঘর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম একটু আগে, এক্স ব্যাংক ওয়াই ব্যাংক থেকে চাইলে ঋণ নিতে পারে। এক্স ব্যাংক ওয়াই ব্যাংকে ঋণ দেয়, ওয়াই ব্যাংক থেকে এক্স ব্যাংক ঋণ নেয়, তাহলে তাদের মধ্যে লেনদেন হয়। এই বিভিন্ন ব্যাংকের মধ্যে যে আন্তঃলেনদেনগুলো হয়, সেই লেনদেনগুলোকে মেটানোর জন্য, মিটমাট করার জন্য, অর্থাৎ অর্থাৎ এক ব্যাংক থেকে আরেক ব্যাংক 100 কোটি টাকা নিল, আরেক ব্যাংক 50 কোটি টাকা নিল, তাহলে এক্স দিল 100 কোটি টাকা, এক্স নিল 50 কোটি টাকা, তাহলে বাকি 50 কোটি টাকা কী হবে, এটা কীভাবে লেনদেন হবে, সেই আন্তঃলেনদেনের হিসাবগুলো ঠিক করার দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় বিভিন্ন ব্যাংকগুলো এই কাজগুলো করে থাকে, নিজেদের মধ্যে লেনদেনগুলোকে মিটমাট করে থাকে। এই কাজটাই হচ্ছে নিকাশ ঘরের কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটাও কে করে থাকে, এই কাজটাও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। বৈদেশিক মুদ্রার পরিচালক ও সংরক্ষক, বিভিন্ন ধরনের বৈদেশিক কারেন্সি, ফরেন রেমিটেন্সের মাধ্যমে আমরা যে কারেন্সিগুলো পাই, সেই কারেন্সিগুলো আমাদের দেশে আসে, সেগুলো সংরক্ষণ কে করে থাকে, আমাদের একজন ফরেন রেমিটেন্স আর্নার যখন বাইরে থেকে ডলার পাঠায়, তাহলে আমার দেশের মানুষজন তো ডলারে ভোগ করে না, তারা ব্যাংক থেকে ডলারের পরিবর্তে টাকা নেয়। তাহলে ডলারগুলো কোথায় থাকে, সেই ডলারগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক এই বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে থাকে এবং এগুলো পরিচালনা করে থাকে, এবং সর্বশেষ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগের জন্য বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা, এই ধরনের উন্নয়নমূলক কাজ কী করে থাকে, এই উন্নয়নমূলক কাজ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এবং কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও একটি দেশের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাংক হচ্ছে কি, বাণিজ্যিক ব্যাংক। আশা করি দেখতে পাচ্ছ সবাই, বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমরা একটু আগে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেখলাম, যে কেন্দ্রীয় ব্যাংক নোটু মুদ্রা প্রচলন করে, আর্থিক নীতি প্রণয়নে সহযোগিতা করে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, এবং কার সহযোগী করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় করে থাকে। বাণিজ্যিক ব্যাংক কারা, একটি দেশের বিভিন্ন ধরনের ব্যাংক যারা আমানত গ্রহণ করে এবং তার বিনিময়ে ঋণ দান করে, তারাই বাণিজ্যিক ব্যাংক। খুবই সাধারণ সংজ্ঞা, যে সকল ব্যাংক মানুষজনের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেটাকে পরবর্তীতে ঋণ হিসেবে প্রদান করে, সেটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কি? প্রথম কাজ, আমানত গ্রহণ করা, বিভিন্ন ব্যক্তি থেকে এবং প্রতিষ্ঠান থেকে আমানত গ্রহণ করা, এবং সেই আমানতের একটি অংশকে মানুষের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা। আমানতের জন্য সে সুদ দেয়, আমানত গ্রহণ করার বিপরীতে সে আমানতকারীকে সুদ দেয়, এবং ঋণ দানের বিপরীতে সে বাণিজ্যিক ব্যাংক সুদ গ্রহণ করে, যাকে ঋণ দেয় তার থেকে সুদ গ্রহণ করে। এই দুটো যে পার্থক্য, যে হারে সুদ দেয় তার থেকে অধিক হারে সুদ গ্রহণ করে, এই দুটার পার্থক্যই হচ্ছে তার জন্য মুনাফা, তার জন্য হচ্ছে এটা মুনাফা। ওকে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের ড্রাফট, প্রি অর্ডার এগুলো তৈরি করে। এগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম, অর্থ এক জায়গা থেকে আরেক স্থানান্তর করার জন্য বিনিময় মাধ্যম তৈরি করে বাণিজ্যিক ব্যাংক। কি বলছি, চেক, প্রি অর্ডার, ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। হুন্ডি বাট্টাকরণ, বিভিন্ন ধরনের বিল, একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের লেনদেন করেছে, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠান থেকে টাকা পাবে, তার একটা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো এমন, আমি একটু উদাহরণ বলি তোমাদেরকে। ধরো এই কোম্পানি বলি, এই কোম্পানি বি কোম্পানির কাছে
50 কোটি টাকার পণ্য বিক্রি করেছে, তাহলে এই কোম্পানি বি কোম্পানির কাছে 50 কোটি টাকা পণ্য বিক্রি করবে। এখন বি কোম্পানি এই কোম্পানিকে বলেছে সে টাকা পরিশোধ করবে 3 মাস পর। চুক্তিটা এমন, 3 মাস পর সে টাকা পাবে, অর্থাৎ সে পণ্য নিয়েছে 3 মাস সময় নিয়ে। এই ধরনের একটা বিল আছে, তাদের বিল আছে যেখানে লেখা আছে বি কোম্পানি সাইন করে দিয়েছে এই কোম্পানিকে যে 3 মাস পরে আপনি টাকা পেয়ে যাবেন 50 কোটি টাকা। এখন ধরে নিচ্ছি হঠাৎ করে 2 মাস পর, হঠাৎ করে 2 মাস পর এই কোম্পানির টাকা প্রয়োজন হয়েছে। 2 মাস পরেই এই কোম্পানির টাকা প্রয়োজন হয়েছে। এখন বি কোম্পানির কাছে টাকা চাইলেও সে পাবে না, কারণ বি কোম্পানি তাকে 3 মাস পর টাকা দিয়ে ফেলেছে। সে অবস্থায় সে কী করতে পারে, সে এই 50 কোটি টাকার যে বিলটি, সেই বিলটি বাণিজ্যিক ব্যাংকের কাছে নিয়ে যেতে পারে। বাণিজ্যিক ব্যাংক তাকে হয়তো 50 কোটি টাকা দিবে না, কিছু কম টাকা, সামান্য কিছু কম টাকা বাট্টাকরণের জন্য চার্জ হিসেবে রেখে দিয়ে বাকি টাকা দিয়ে দিতে থাকে। এবং যখন 3 মাস মেয়াদ শেষ হবে, তখন বাণিজ্যিক ব্যাংক এই বি কোম্পানির কাছে গিয়ে ওই বিলটি সাবমিট করবে, করে 50 কোটি টাকা উঠিয়ে নেবে। তাহলে যদি এই কোম্পানিকে সে 50 লাখ টাকা কম দিয়ে থাকে, বাণিজ্যিক ব্যাংক 49 কোটি 50 লক্ষ টাকা দিয়ে থাকে, তাহলে বি কোম্পানি থেকে সে 50 কোটি টাকা পাবে, তাহলে 50 লক্ষ টাকা বাণিজ্যিক ব্যাংকের লাভ থাকে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই ধরনের বিভিন্ন বিল বা হুন্ডি বাট্টাকরণের কাজ করে থাকে বাণিজ্যিক ব্যাংক। বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম যেমন সৃষ্টি করে, এবং অর্থ স্থানান্তর করার জন্য অনলাইন ট্রানজ্যাকশন বা আমরা বলতে পারি বিভিন্ন ধরনের চেক ট্রানজ্যাকশন, এই ধরনের ট্রানজ্যাকশনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্থ স্থানান্তর একটা গুরুত্বপূর্ণ কাজ করে। এবং ঋণ আমানত সৃষ্টি করে। আমরা গত ক্লাসে পড়েছি যে বাণিজ্যিক ব্যাংক যে টাকা আমানত হিসেবে গ্রহণ করে তার একটা অংশ ঋণ হিসেবে প্রদান করে, সেটাকে আবার পুনরায় আমানত সৃষ্টি করে। ঋণ থেকে সে পুনরায় আমানত সৃষ্টি করে। ঋণ আমানত সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং বাণিজ্যিক ব্যাংক মানুষের সঞ্চয়গুলো সংগ্রহ করে, সেগুলোকে মূলধনে পরিণত করে, বিনিয়োগে সহায়তা করে, এবং ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা করে। ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে সহযোগিতা করে। সর্বশেষ বিভিন্ন ধরনের সমাজ সেবা কার্যক্রম করে, বিভিন্ন ধরনের বৃত্তি, বিভিন্ন ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ, বিভিন্ন ধরনের প্রচারণা, এই ধরনের কাজগুলো কী করে থাকে, বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে এবং বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করে। এভাবেই একটি দেশের অর্থনীতি পরিচালিত হয়ে থাকে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক পরস্পরকে সহযোগিতা করে থাকে। এখন ঋণ নিয়ন্ত্রণের সহযোগিতা আমরা বলেছি, যেটা ঋণ নিয়ন্ত্রণে কীভাবে সহযোগিতা করে সেই বিষয়টা আমরা একটু দেখব। খুবই গুরুত্বপূর্ণ অংশ, এই জন্য আমরা এটা সব শেষে রেখেছি। ঋণ নিয়ন্ত্রণ করার জন্য দুটি উপায় আছে: পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ এবং গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ বা গুণগত ও নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ কে করে? কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, এবং সহযোগিতা কে করে? বাণিজ্যিক ব্যাংক সহযোগিতা করে থাকে। একটি দেশে অর্থনৈতিক স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঋণের যোগান বৃদ্ধি করতে পারে বা অর্থের যোগান কমাতে পারে, এবং সে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে দুই ভাবে: পরিমাণগত উপায়ে অথবা গুণগত উপায়ে। পরিমাণগত উপায়ে ঋণ নিয়ন্ত্রণ করার তিনটি উপায়: ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজার নীতি, এবং রিজার্ভের হার পরিবর্তন। ব্যাংক হার পরিবর্তন আমরা একটু আগে বলেছি, বাণিজ্যিক ব্যাংক যখন কারো কাছ থেকে ঋণ না পায় তখন সে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয়, আবার বলি, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় বা যে সুদের হারে ঋণ দেয় সেটাকেই বলা হয়ে থাকে ব্যাংক হার। তো কেন্দ্রীয় ব্যাংক যদি ঋণের যোগান কমাতে চায় তাহলে এই হারটা বৃদ্ধি করে দেয়। আগে যদি কেন্দ্রীয় ব্যাংক 5% হারে ঋণ দিত বা 5% সুদে ঋণ দিত বাণিজ্যিক ব্যাংকে, এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক হয়তো 6% হারে ঋণ দিতে যাবে বা 6% সুদে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিবে। তো এই সুদের হারটা যখন বৃদ্ধি হয়ে যাবে তখন বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে কম পরিমাণ ঋণ নেবে, এবং কম পরিমাণ ঋণ নেওয়ার কারণে দেখা যাবে যে দেশে অর্থের যোগান কমে যাবে, ঋণ নিয়ন্ত্রণ করা যাবে। খোলা বাজার নীতি: বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয়, আবার বলি, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় সেটাকেই বলা হয়ে থাকে ব্যাংক হার। তো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় সেটাকেই বলা হয়ে থাকে ব্যাংক হার। খোলা বাজার নীতি:
কেন্দ্রীয় ব্যাংক যখন বাজারে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে, সেই ধরনের কার্যাবলীকে বলা হয় খোলা বাজার নীতি। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে দেশের বাজার থেকে অর্থের যোগান কমাতে হবে, সে কী করবে? সে এই ধরনের বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রগুলো বাজারে বিক্রি করবে। বিক্রি করলে সঞ্চয়পত্র মানুষজন কিনবে, নিরাপদ বিনিয়োগ হিসেবে কিনবে, এবং তার বিনিময়ে বাজারে যে অতিরিক্ত অর্থ হবে সেটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যাবে। এই ধরনের কার্যাবলীকে বলা হয় খোলা বাজার নীতি। তাহলে এই অর্থ যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যাবে, তাহলে মানুষের ঋণ প্রদানের ক্ষমতা কমে যাবে। এভাবে সে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। 3 নম্বর হচ্ছে রিজার্ভের হার পরিবর্তন। একটি ব্যাংক যে পরিমাণ আমানত সংগ্রহ করে তার সবটাই সে ঋণ দিতে পারে না, তার একটা অংশ তাকে নিজের কাছে জমা রাখতে হয়। রিজার্ভের হার যদি 20% হয়, তাহলে একটা কমার্শিয়াল ব্যাংক যদি 100 টাকা আমানত গ্রহণ করে, তাহলে সে 20 টাকা নিজের কাছে রেখে দিবে, 20% রিজার্ভ হলো, বাকি 80 টাকা সে ঋণ দিতে পারবে। যদি ঋণ নিয়ন্ত্রণ করতে চাই, ঋণের হার কমাতে চাই, তাহলে ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভ হারটা বাড়ায় দিবে। তাহলে রিজার্ভের হার 20 থেকে 30% করে দিল। তাহলে এখন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক তার 100 টাকা আমানতে 70 টাকা দিতে পারবে। আগে পারতো 80 টাকা, এখন পারবে 70 টাকা। ঋণ নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি রিজার্ভের হার কমায় দেয়, তাহলে আগে 20% রিজার্ভ ছিল, তাহলে 80 টাকা ঋণ দিতে পারতো 100 টাকার মধ্যে। এখন যদি রিজার্ভের হার হ্রাস করে সে 10% করে দেয়, তাহলে 100 টাকার মধ্যে 90 টাকা ঋণ যাবে, ঋণের যোগান বাড়বে। এই ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতিকে বলা হয় পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। দ্বিতীয় ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এখানে ব্যাংক হার বা রিজার্ভের হার এগুলো পরিবর্তন করা হয় না, বরং এখানে অন্যান্য ধরনের কর্মকাণ্ড করা হয়। কী ধরনের কর্মকাণ্ড? এখানে ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়। ঋণের সর্বোচ্চ সীমা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে আমি কত টাকা ঋণ দিতে পারবো, সর্বোচ্চ কত টাকা দিতে পারবো, বা কোনো একটা খাতকে, যেমন মনে করো যে বললাম গার্মেন্টস সেক্টরকে বলে দিল যে কোনো গার্মেন্টসকে আপনি সর্বোচ্চ 50 কোটি টাকা দিতে পারবেন না, বেশি দিতে পারবেন না। এরকম ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিলে ঋণ নিয়ন্ত্রণ করা হলে সেটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। ঋণের বরাদ্দকরণ, তাহলে ঋণ যদি আমার বিভিন্ন খাত ওয়াইজ আমি ঋণ বরাদ্দ করি, যেমন উইমেন এন্টারপ্রেনারদের জন্য বেশি বরাদ্দ করলাম এবং ম্যান এন্টারপ্রেনারদের জন্য কম বরাদ্দ করলাম, এরকম বরাদ্দকরণের মাধ্যমেও ঋণ নিয়ন্ত্রণ করা যায়। 3 নম্বর মার্জিন নির্ধারণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মার্জিন নির্ধারণ। ধরো মিস্টার এক্স 50 কোটি টাকা ঋণ চায়। এখন 50 কোটি টাকা ঋণ চাইলে বাণিজ্যিক ব্যাংকের কাছে সে ঋণ চাইলো, তো বাণিজ্যিক ব্যাংক বলবে যে আপনাকে 50 কোটি টাকা ঋণ আমি তখন দিতে পারবো যখন আপনি কিছুটা বন্ধক রাখবেন বা কিছু একটা লেভারেজ রাখবেন, বন্ধক। তো উনি বললো যে কত টাকা জিনিস বন্ধক রাখতে হবে? সে বললো যে আপনাকে অ্যাটলিস্ট 55 কোটি টাকার জিনিস বন্ধক রাখতে হবে। তাহলে খেয়াল করো, উনি চাচ্ছেন 50 কোটি টাকা ঋণ, কিন্তু বন্ধক রাখতে হচ্ছে কত? 55 কোটি টাকা ঋণ। তাহলে বাকি 5 কোটি টাকা কি? এই 5 কোটি টাকা হচ্ছে মার্জিন। তাহলে একজন লোককে আমি ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি 55 কোটি টাকা বন্ধক রাখে, তাহলে 50 কোটি টাকা দিচ্ছি, এটা হচ্ছে মার্জিন। অর্থাৎ তার মোট বন্ধকি আমানতের বা বন্ধকি পরিমাণে কতটুকু আমি তাকে ঋণ দিব। এই মার্জিন যদি বৃদ্ধি করি তাহলে ঋণ নিয়ন্ত্রণ হয়ে যাবে, মার্জিন যদি হ্রাস করি তাহলে ঋণের যোগান বাড়বে। ধরো এখন যদি বাংলাদেশ সরকার বলে দেয় না 55 কোটি টাকা হলে 50 কোটি টাকা দেওয়া যাবে না, 60 কোটি টাকা লাগবে, তার মানে এখন মানুষকে বেশি টাকা বন্ধক দিয়ে কম টাকা ঋণ পাবে, তাহলে ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে। আর যদি মনে করে বাংলাদেশ যে না 50 কোটি টাকা দিলেই 50 কোটি টাকা ঋণ দেওয়া যাবে, তার মানে এখন ঋণের যোগান বাড়বে। এই মার্জিনটাকে বাড়ানো কমানোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা হলে সেটাকে বলা হয় গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ, মানুষ বিভিন্ন প্রয়োজনে ঋণ নেয়, বিনিয়োগের প্রয়োজনে নেয়, উৎপাদনের প্রয়োজনে নেয়, কেউ কেউ ভোগের জন্য টিভি, ফ্রিজ, এসি এগুলো ক্রয়ের জন্য অনেকে ঋণ নেয়। এই ধরনের ঋণগুলোকে বলা হয় ভোগকারী ঋণ। এই ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ করার মাধ্যমেও ঋণ নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোকে বলা হয় গুণগত বা নির্বাচনমূলক ঋণ। যেগুলো অনুৎপাদনশীল খাত, তাহলে যে কোনো সময় সরকার যদি চায় বা বাংলাদেশ ব্যাংক যদি চায় যে এই খাতে আমি ঋণ কমাবো, তাহলে সেই ধরনের কাজকে বলা হবে ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ। 5 নম্বর প্রত্যক্ষ হস্তক্ষেপ। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সরাসরি নির্দেশ দিতে পারে যে তুমি বেশি ঋণ দিচ্ছ, ঋণের পরিমাণ কমাও, ঠিক আছে, তুমি বেশি ঋণ দিচ্ছ, তোমার ঋণ নিয়ন্ত্রণ করো, অথবা তুমি ঋণ অনেক কম দিচ্ছ, ঋণের পরিমাণ বাড়াও। এরকম প্রত্যক্ষ হস্তক্ষেপ করলে সেটা হবে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সর্বশেষ নৈতিক প্রণোদনা ও প্রচারণা। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নৈতিকভাবে প্রণোদিত করা, যে বেশি বেশি ঋণ দেন, এসএমইকে বেশি ঋণ দেন, বা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে বেশি ঋণ দেন, এই ধরনের প্রণোদনা করাকে নৈতিক প্রণোদনা বলে। অথবা বলতে পারে রিস্কি খাতে আপনি কম ঋণ দেন, এই ধরনের নৈতিক প্রণোদনা।
এবং মানুষের মাঝেও যদি ঋণ সম্পর্কে বিনোদন প্রচারণা করে, সেটাও হবে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আশা করি বোঝা গেছে। তাহলে এই ঋণ নিয়ন্ত্রণের কাজটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এবং এই বিষয়ে সহযোগিতা করে থাকে বাণিজ্যিক ব্যাংক। এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ের মূল আলোচনা। এর বাইরে আমাদের একটি আলোচনা আছে অনলাইন ব্যাংকিং। পরবর্তী ক্লাসে আমরা সুযোগ থাকলে এই বিষয়ে আলোচনা করব। আশা করি আদারওয়াইজ মোটামুটি তোমাদের সব কিছু বুঝতে পেরেছ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমরা মাথায় রাখবা সেগুলো হচ্ছে অর্থ, অর্থের চাহিদা, অর্থের যোগান এবং অর্থের প্রকারভেদ। তারপরে ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া এবং ফিশারের ভাষ্যটা কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এবং এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই বিষয়গুলো মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি এই অধ্যায় থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং যখন থেকে আমাদের ফিজিক্যালি কলেজে ক্লাস শুরু হবে তাহলে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।